ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি শিক্ষার্থীরা কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সাধারণ জ্ঞান জিকে বাংলাদেশ বিষয়াবলী আমরা শুরু করছি। বাংলা নববর্ষের সূচনা করেন কোন মোগল সম্রাট? সম্রাট আকবর। সম্রাট আকবর মূলত খাজনা বা রাজস্ব আদায়ের সুবিধার্থে এই বাংলা সনের প্রবর্তন করেন। এটিকে প্রথমে কি তারিখে এলাহি নামে পরিচিত ছিল বা ফসলি সন নামে পরিচিত ছিল, পরে কি তা বাংলা সন বা বঙ্গাব্দ হিসেবে পরিচিতি পায়। কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন যে জনপদের অংশ ছিল? কোন জনপদ? সমতটের অংশ ছিল। কোথাকার? সমতটের। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলটি ছিল মেঘনা নদীর পূর্বের তীরে অবস্থিত কি একটি আর্দ্র অঞ্চল, যা প্রাচীনকালে কি সমতট নামে পরিচিত ছিল। বখতিয়ার খলজি বাংলা জয় করেন। বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন? 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে। এটি বাংলা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। 1204 খ্রিস্টাব্দের শেষ দিকে, কারো কারো মতে 1205-এর শুরুর দিকে, তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেন এবং রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? যে বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি জাফর ছদ্মনামে কবিতাও লিখতেন। 1857 সালের সিপাহী বিপ্লবের পর ব্রিটিশরা তাকে বন্দি করে মিয়ানমার, অর্থাৎ কি তখন তা কি বার্মা ছিল, রেঙ্গুনে নির্বাসন দেয় এবং সেখানে কি তিনি মৃত্যুবরণ করেন। এর ফলে কি মোগল সাম্রাজ্যের অবসান ঘটে। 76-এর মনন্তর এর খ্রিস্টীয় সাল কত? 1770 খ্রিস্টাব্দ। বাংলা 1176 সাল, যাকে 76-এর মনন্তর বলা হয়। বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইংরেজি 1770 সালে পড়েছিল। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন কি এর অন্যতম প্রধান কারণ ছিল। বখতিয়ার খলজি পরাজিত করেন। বখতিয়ার খলজি কাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে পরাজিত করেন। কাকে? নদিয়ার রাজা লক্ষণ সেনকে। রাজা লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ শক্তিশালী শাসক। বখতিয়ার খলজি যখন নদিয়া আক্রমণ করেন, তখন লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন। আকস্মিক আক্রমণে তিনি প্রাসাদ ছেড়ে পেছনের দরজা দিয়ে নৌপথে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নিয়েছিলেন। সিপিডি এর পূর্ণরূপ কোনটি? সিপিডি এর পূর্ণরূপ হচ্ছে কি যে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সেন্টার ফর পলিসি ডায়ালগ। এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। এনবিআর এর পূর্ণরূপ কি? এনবিআর এর পূর্ণরূপ হচ্ছে কি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। একে বাংলায় বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব, যেমন আয়কর, ভ্যাট, কাস্টমস ডিউটি সংগ্রহের প্রধান কর্তৃপক্ষ, যা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে কাজ করে। 1968 সালে ছাত্ররা কয় দফা দাবি পেশ করে? কয় দফা? 11 দফা দাবি পেশ করে। 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পটভূমিতে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ এই 11 দফা দাবি পেশ করেছিল। বাঙালি জাতির মুক্তির সনদ হলো, বাঙালি জাতির মুক্তির সনদ কি? 6 দফা দাবি। কি? 6 দফা দাবি। 1966 সালের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। একে বাঙালি জাতির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ বলা হয়, যা স্বাধিকার আন্দোলন থেকে পরবর্তী স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়। কাকন বিবি কে? কাকন বিবি কে? কাকন বিবি ছিলেন কে? একজন মুক্তিযোদ্ধা। কে? একজন মুক্তিযোদ্ধা। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নিঝুম দ্বীপ কি নোয়াখালী জেলায় অবস্থিত? কোন জেলায়? নোয়াখালী জেলায়। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত একটি ছোট দ্বীপ। এটি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ, যা কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং চিত্রা হরিণের অভয়ারণ্য হিসেবে অত্যন্ত বিখ্যাত। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়? বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়? চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে। ইপিজেড এর পূর্ণরূপ কি? ইপিজেড এর পূর্ণরূপ হলো কি এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ কি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।
ঐতিহাসিক পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত? কোন জেলায়? কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। কোন জেলায়? কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জ শহরের নরসুন্ধা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদটি দেশজুড়ে অত্যন্ত পরিচিত। এই মসজিদের দানবাক্স খুললে প্রতিবার কোটি কোটি টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়, যা বিভিন্ন জনকল্যাণমূলক ও ধর্মীয় কাজে ব্যয় করা হয়। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারি নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? কোথায়? আজমেরীগঞ্জে। আজমেরীগঞ্জে। ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়। পরবর্তীতে সুনামগঞ্জ ও হবিগঞ্জের আজমেরীগঞ্জ এলাকায় নদী দুটি আবার মিলিত হয়ে কালিনী নদী নাম নিয়ে কিছু দূর গিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাছে মেঘনা নাম ধারণ করে। আমার সোনার বাংলা গানের কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত? কয়টি লাইন? প্রথম 10টি লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটিতে মোট 20টি লাইন রয়েছে, তবে জাতীয় সঙ্গীত হিসেবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম 10টি লাইন গাওয়া হয়। তবে মনে রাখা ভালো, কোনো সামরিক অনুষ্ঠানে বা সুর বাজানোর ক্ষেত্রে প্রথম 4টি লাইনের সুর বাজানো হয়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। কে? সৈয়দ মাইনুল হোসেন। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটা? বাউল সঙ্গীত। কোনটা? বাউল সঙ্গীত। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বলতে বোঝায় যা স্পর্শ করা যায় না কিন্তু সংস্কৃতিতে টিকে থাকে। ইউনেস্কো 2008 সালে বাংলাদেশের বাউল সঙ্গীতকে এই তালিকায় প্রথম অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের যে সংগঠন 2015 সালের ট্যাগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনির জন্য নির্বাচিত হয়েছে, কোন সংগঠন? ছায়ানট। কোনটা? ছায়ানট। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট 1961 সালে প্রতিষ্ঠিত হয়। বাঙালি সংস্কৃতি রক্ষা ও প্রসারে, বিশেষ করে রমনার বটমূলে বর্ষবরণ উৎসব আয়োজনের জন্য এটি বিখ্যাত। সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় অবদানের জন্য ভারত সরকার তাদের এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করে। নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র অবস্থিত? কোন এলাকায়? ভোলার লালমোহনী। কোথায়? ভোলার লালমোহনী। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ভোলার লালমোহন ও সংলগ্ন মেঘনা নদীর মোহনা হলো ইলিশের বা ইলিশ মাছের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র। মা ইলিশ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে এই মিষ্টি জলের এলাকায় চলে আসে। কোনটি বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত? কোনটি? চিংড়ি। চিংড়ি মাছ বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে হিমায়িত চিংড়ি, বিশেষ করে গলদা ও বাগদা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বিশ্বে পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের স্থান কততম? দেশের স্থান কত? দ্বিতীয়। কত? দ্বিতীয়। বিশ্বে পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তবে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করে যে সংস্থা, কোন সংস্থা কাজ করে? বিডা। কোন সংস্থা? বিডা। বিডা এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সংস্থা যা দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করে। কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? সুন্দরবনের উদ্ভিদ নয় কোনটা? গজারি। কোনটা? গজারি। আর বাকিগুলা গেওড়া, কেওড়া, গোলপাতা, এগুলা সুন্দরবনের উদ্ভিদ। গজারি বা শাল গাছ হলো ভাওয়াল ও মধুপুর গড় এলাকার, অর্থাৎ শালবনের প্রধান উদ্ভিদ। এটি সুন্দরবনের উদ্ভিদ নয়। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে? তাজউদ্দিন আহমেদ। কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972 সালে 30 জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট 1972-73 অর্থ বছরের জন্য ঘোষণা করেন। এই বাজেটের আকার ছিল কত? 786 কোটি টাকা।
বাংলাদেশের অন্যতম ভৌগোলিক নির্দেশক পণ্য যেটি কোনটি? জামদানি। জামদানি হচ্ছে কি বাংলাদেশের অন্যতম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। জিআই পণ্য হলো এমন পণ্য যা কোনো নির্দিষ্ট এলাকার মাটি, আবহাওয়া ও সংস্কৃতির কারণে অনন্য। বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর বিষয় ছিল, চতুর্থ সংশোধনীর বিষয় কি ছিল? যে রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কত অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? 3 নং অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে। বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের নাম প্রজাতন্ত্র, এর 3 নং অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন? অনুচ্ছেদ 48 অনুসারে। অনুচ্ছেদ 48 অনুসারে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি পদের মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর। বাংলাদেশের অভ্যুদয় যে ধরনের রাষ্ট্রের দৃষ্টান্ত, এটিকে একটি জাতি রাষ্ট্রের দৃষ্টান্ত। কি রাষ্ট্র? জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্র, নেশন স্টেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি একটি নির্দিষ্ট জাতির নিজস্ব ভাষা ও সংস্কৃতি জাতীয়তাবাদের ভিত্তিতে সার্বভৌম রাষ্ট্র গঠন করে। বাঙালিরা তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশ সৃষ্টি করেছে, তাই কি এটি একটি আদেশ জাতি রাষ্ট্র। বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন, বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে কে থাকেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংবিধান অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন। পূর্ববঙ্গে প্রথম প্রতিষ্ঠিত কলেজ কোনটি বা প্রতিষ্ঠিত প্রথম কলেজ কোনটি? যে ঢাকা কলেজ। কোন কলেজ? ঢাকা কলেজ। ঢাকা কলেজ 1841 সালে প্রতিষ্ঠিত হয়, যা পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালীন ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের মানুষের ইংরেজি শিক্ষার প্রসারের জন্য কি এটি চালু করা হয়েছিল। মস্তিষ্কের বিকাশগত সমস্যা কোনটি? মস্তিষ্কের বিকাশগত সমস্যা হচ্ছে কি অটিজম। কোনটা? অটিজম। অটিজম কোন রোগ নয়, এটি মস্তিষ্কের একটি স্নায়বিক বা বিকাশগত সমস্যা। এর ফলে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত সামাজিক যোগাযোগ বা ভাষার ব্যবহার এবং পারস্পরিক মিথস্ক্রিয়া বা আচার আচরণে কিছুটা পিছিয়ে থাকে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কোন খাতের? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের অর্থনীতিতে 3টি প্রধান খাত রয়েছে, কৃষি, শিল্প ও সেবা। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে অর্ধেকেরও বেশি অবদান রাখে সেবা খাত, যেমন ব্যাংক, বীমা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন। ভিটামিন ডি এর প্রধান উৎস, ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটা? সূর্যালোক। কোনটা? সূর্যালোক। মানুষের ত্বক যখন ভোরের বা হালকা রোদের সংস্পর্শে আসে তখন শরীরে স্বয়ংক্রিয়ভাবে ভিটামিন ডি তৈরি হয়। তাই সূর্যালোককে ভিটামিন ডি এর সবচেয়ে বড় ও প্রাকৃতিক উৎস বলা হয়, যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত? কোনটা? পরিবহন খাতটি কি সেবা খাতের অন্তর্ভুক্ত। বাকি যে অপশনগুলো রয়েছে যেমন নির্মাণ, খনিজ ও খনন, তৈরি পোশাক, এগুলো সবই কি শিল্প খাতের অন্তর্গত। অন্যদিকে যে পরিবহন, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ বা পণ্য আনা নেওয়া করার যে ব্যবস্থা, এটি কি সরাসরি সেবা খাতের অন্তর্ভুক্ত। পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলের কয়টি জেলাকে যুক্ত করেছে? মোট 21টি জেলাকে যুক্ত করেছে। কয়টি জেলাকে? 21টি জেলাকে। 2022 সালে উদ্বোধন হওয়া 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মোট 21টি জেলাকে সরাসরি ঢাকার সাথে সড়ক পথে যুক্ত করেছে, যা দেশের অর্থনীতিতে বিশাল ইতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের সর্ববৃহৎ লোকসংখ্যার উপজাতি কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ লোকসংখ্যার উপজাতি হচ্ছে কি চাকমা। কারা? চাকমা। জনসংখ্যা বা লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হলো চাকমা। তারা মূলত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বাস করে। আর দ্বিতীয় বৃহত্তম উপজাতি হলো কারা? মারমা।
বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী হলো কারা? খাসিয়া এবং গারো। বাংলাদেশের অধিকাংশ সমাজ বা উপজাতি পিতৃতান্ত্রিক হলেও গারো এবং খাসিয়া উপজাতিরা সম্পূর্ণ মাতৃতান্ত্রিক। এদের পরিবারের মায়ের দিক থেকে বংশপরিচয় নির্ধারিত হয় এবং মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হয় মেয়েরা। বাংলাদেশে কত সালে প্রথমবারের মতো জনশুমারি অনুষ্ঠিত হয়? 1974 সালে। 1974 সালে কি প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় বা আদমশুমারি অনুষ্ঠিত হয়, যেটি কি প্রতি 10 বছর পর পর এটি আবার পুনরায় কি হয়ে থাকে, আদমশুমারি বা জনশুমারি। হাজংদের বাস মূলত যেসব জেলায়, কোন সব জেলায়? ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় কি হাজং উপজাতিরা বসবাস করে। হাজং হলো বাংলাদেশের একটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা মূলত ভারতের সীমান্ত সংলগ্ন উত্তরের অঞ্চল, বিশেষ করে যে বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা, সুসং দুর্গাপুর এলাকা এবং শেরপুর জেলায় বসবাস করে। যে উৎসবে ফানুস উড়ানো হয়, কোন উৎসবে? প্রবারণা পূর্ণিমায়। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় কি ফানুস উড়ানো হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো কি প্রবারণা পূর্ণিমা। এই উৎসবের মূল আকর্ষণ হলো রাতের আকাশে রঙিন ও হরেক রকমের কি ফানুস উড়ানো। গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা ও প্রতীকী ভাবে আকাশ প্রদীপ প্রজ্বলনের অংশ হিসেবে কি এটি করা হয়। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে যে সালে? 2031 সালে। 2031 সালে। বিজু উৎসব উদযাপিত করে কারা? চাকমারা বিজু উৎসব উদযাপিত করে। বাংলা নববর্ষের শেষ 2 দিন এবং নববর্ষের প্রথম দিন, এই 3 দিন ধরে চাকমারা তাদের প্রধান সামাজিক উৎসব বিজু উদযাপন করে। এটি পার্বত্য চট্টগ্রামের অন্যতম রঙিন একটি উৎসব। পৃথিবীর নিকটতম গ্রহকে শুক্র। কোনটি? শুক্র। সূর্যের থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় স্থানে পৃথিবী এবং দ্বিতীয় স্থানে শুক্র। তবে মহাকাশে অবস্থানের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ হলো কি শুক্র। একে আমরা ভোরে শুকতারা এবং সন্ধ্যায় সন্ধ্যা তারা হিসেবে আকাশে দেখতে পাই। ওজোন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন হোল বায়ুমণ্ডলের কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে কি ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই স্তরের ঘনত্ব কমে যাওয়া বা ক্ষয় হওয়াকে কি ওজোন হোল বা ওজোন ছিদ্র বলা হয়। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 যার সাথে যুক্ত? জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত। কার সাথে? জলবায়ু পরিবর্তনের সাথে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা, দীর্ঘমেয়াদী বন্যা ও নদী ভাঙন নিয়ন্ত্রণ এবং পানির নিরাপত্তা নিশ্চিত করে একটি সমৃদ্ধ বদ্বীপ গড়ে তোলার লক্ষ্যে কি এই 100 বছরের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অশনি একটি ড্যাশের নাম, কিসের নাম? এটি কি একটি ঘূর্ণিঝড়ের নাম। অশনি ছিল 2022 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি তীব্র ঘূর্ণিঝড়। সিংহলি ভাষায় অশনি শব্দের অর্থ হলো হচ্ছে কি ক্রোধ বা কোপ। এই ঘূর্ণিঝড়টি কি নামকরণ করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কি কাবাডি বা হাডুডু। বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু, এর আন্তর্জাতিক রূপই হলো হচ্ছে কি কাবাডি। তো এই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2026-এর সাধারণ জ্ঞান জিকে বাংলাদেশ বিষয়াবলীর সাজেশন। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আন্তর্জাতিক বিষয়াবলীর সাজেশন আসছে। ধন্যবাদ সকলকে।